মিথ্যাচারিতায় তৃণমূল কংগ্রেস সবসময় এগিয়ে, ঠিক আছে? প্রতিটি বিষয় নিয়ে ওদের থেকে বেশি মিথ্যা কথা কেউ বলতে পারে না। ইট বালি গরু কয়লা কিছু বলার নেই, সব প্রায় খেয়ে ফেলেছে ওনার দলের লোকজনরা, ওনার বাড়ির লোকজনরা। একই হরিশ মুখার্জির ওপর কতগুলো প্লট ওনাদের আছে সেটা আমরা জানি। আপনার কি মনে হয় সেগুলো নিয়ে, আরজিকর নিয়ে, তামান্না নিয়ে, কসবার ল কলেজের ঘটনাটা নিয়ে উনি কথা বলতেন? সেসব বলার সৎসাহস তো ওনার নেই। যারা যারা অনুপ্রবেশ করে এখানে ঢুকে গেল, তাদের যে আপনার রাজ্যে তারা বহাল তবিয়তে রয়েছে এবং তারা সচিত্র পরিচয়পত্র নকল টাকার বিনিময়ে বানিয়ে দিব্যি এখানে রয়েছে, তারা ভোটাধিকার পর্যন্ত পেয়ে গেছে, সেই দায়টা কার? এখনও বলছি যে যদি পরিষ্কারভাবে ভোট হয়, কোনো রকম আপনাদের কারচুপি ছাড়া, আপনাদের ভয় দেখানো ছাড়া যদি ভোট হয়, 294টার মধ্যে একটা আসনেও জিততে পারবেন? বাদ দিন, ভবানীপুর সিটটা জিততে পারবেন তো? যারা অনুপ্রবেশ করেছে, একজন অনুপ্রবেশকারীও ভারতবর্ষে থাকবে না। এটা কোনো গেস্ট হাউস নয় যেখানে মানুষ এসে নামে থাকবে, এটা কোনো ধর্মশালা নয় যে থাকবে, খাবে, খেয়ে বাড়ি চলে যাবে। এক্সপ্রেশন যেগুলো চোখে পড়ছে তাতে এটুকু পরিষ্কার যে তৃণমূল তাদের শেষ 21শে জুলাই সেরে ফেলেছে। ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত। সুমন, আমি প্রথমে শুরুতে আপনার সামনে যে প্রশ্নটা করব, গতকাল 21শে জুলাইয়ের দিনে একাধিক তৃণমূলের সভা, অন্যদিকে শুভেন্দু অধিকারীর উত্তরকন্যা অভিযান, 26এর ভোটের আগে কাকে এগিয়ে রাখবেন? দেখুন, এগোনো পিছনো নিয়ে কোনো বক্তব্য, মানে ওই টিয়া পাখি নিয়ে বসার মতো ভবিষ্যৎ, ওটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিদের জন্যই ছেড়ে দিন, ঠিক আছে? ওগুলো আমাদের বলাটা শোভা পায় না। তবে মানুষের যা বক্তব্য, মানুষের যা এক্সপ্রেশন যেগুলো চোখে পড়ছে তাতে এইটুকু পরিষ্কার যে তৃণমূল তাদের শেষ 21শে জুলাই সেরে ফেলেছে। আপনি একদিকে বলছেন তৃণমূল তার শেষ 21শে জুলাই সেরে ফেলেছে, অন্য দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 26শে যে নির্বাচন তাতে বিজেপিকে উপড়ে ফেলে দেবো। কি উত্তর দেবেন? না, সেটা তো বলতে হবে। ওই উপড়ে ফেলা, কেটে ফেলা, মেরে ফেলা, এটাই তো ওদের রাজনীতি। ওদের রাজনীতির ধরনই এটা। মেরে ফেলবো, কেটে ফেলবো ছাড়া ওদের কোনো রাজনীতি নেই। মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে আতঙ্কিত করে, মানুষকে কোণঠাসা করে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, এটাই তো ওদের জেতার পথ, এটাই তো ওদের পদ্ধতি। তো সেটাই বলবে, ওদের মুখ থেকে আলাদা কিছু এক্সপেক্ট করাটাই তো ভুল। সুমনদা, সোমবার একদম শহীদ স্মরণ সভার মঞ্চ থেকে বিভিন্ন ইস্যুতে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম ছিল বাংলা ভাষাকে হেনস্থার অভিযোগ। তিনি দাবি করছেন যে, আমি কোট আনকোট বলবো, মুখ্যমন্ত্রী বললেন যে বাংলা ভাষার উপরে সন্ত্রাস চলছে। 27শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলছেন যে ওরা দোকানে গিয়ে মাছ খাবে না, মাংস খাবে না, দোকান ভাঙচুর করছে, বাংলায় এটা করে দেখাও একবার, তারপর সাহসটা দেখবো। একদম নাম না করেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলিপ্রম্পটার দেখে দুটো বাংলা কথা বলবেন, মনটা বড় করতে শিখবেন। না, দেখুন, প্রথম কথা হচ্ছে যে মিথ্যাচারিতায় তৃণমূল কংগ্রেস সবসময় এগিয়ে, ঠিক আছে? প্রতিটি বিষয় নিয়ে ওদের থেকে বেশি মিথ্যা কথা কেউ বলতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাষা আন্দোলনের কথা বলছেন উনি, লবণ আন্দোলন, ডান্ডি আন্দোলন, ঠিক আছে, ওরা এই মানে স্বদেশ বিরোধী আন্দোলন তো উনি করেই থাকেন, ঠিক আছে, সর্বক্ষেত্রেই। তো এই বাকি আন্দোলনগুলো উনি করে ফেলবেন না, বেশি দিন সময় লাগবে না। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে উনি এইবারের ভোটে যে এজেন্ডাটা নিয়েছেন, উনি ভাবছেন যে যেমন গতবার উনি সংখ্যালঘু সম্প্রদায়কে সিএর জুজু দেখিয়ে উনি ভোটের তরণি পার করেছেন, তো কিন্তু এবার ভাবছেন যে বাঙালিকে বোকা বানিয়ে দেবো, যে এই একটা বাঙালি অবাঙালি একটা গেম খেলছি, যেটা খেলার চেষ্টা করছেন উনি। বাঙালি এত বোকা নয়, বাঙালি যথেষ্ট শিক্ষিত। ভারতবর্ষের অন্যান্য জাতিদের থেকে বাঙালির বোধ বুদ্ধি এই বিষয়ে অনেক বেশি। তারা খুব পরিষ্কার বুঝতে পারছে যে আদতে এরম কিছু হচ্ছে না, পুরোটাই রাজনৈতিকভাবে উনি খেলার চেষ্টা করছেন। তো সেই জায়গা থেকে খুব পরিষ্কার যে আমার তো মনে হয় গোলটা সেম সাইড হবে। গোলের প্রসঙ্গে যখন এলো, তাহলে বলতে চাইছেন যে বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে রাজ্যের, কারণ গতকাল আমরা দেখলাম 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল হাতিয়ার বাঙালি অস্মিতাই ছিল, বাঙালি অস্মিতা রক্ষার লড়াই কোথাও গিয়েছিল, সেখানে দাঁড়িয়ে সেটা কার্যত মাঠে মারা যাবে বলছে। না, এটা ছাড়া কী বলুন, ওনার বলার আর কী আছে? ওনার উন্নয়ন নিয়ে কিছু বলার নেই, ইট বালি গরু কয়লা কিছু বলার নেই, সব প্রায় খেয়ে ফেলেছে ওনার দলের লোকজনরা, ওনার
বাড়ির লোকজনরা। একই হরিশ মুখার্জির ওপর কতগুলো প্লট ওনাদের আছে সেটা আমরা জানি। আপনার কি মনে হয় সেগুলো নিয়ে, আরজিকর নিয়ে, তামান্না নিয়ে, কসবার ল কলেজের ঘটনাটা নিয়ে উনি কথা বলতেন? সেসব বলার সৎসাহস তো ওনার নেই। আর ওনার গলা বাড়িয়ে পশ্চিমবঙ্গে আমি এই উন্নয়ন করেছি, অমুক খুলেছি, এতগুলো লোকের এই করে দিয়েছি, মানুষের উপকারে লেগেছি, সেটা বলার মতো তো কোনো জায়গা নেই। তো ওনাকে এসব এসব বাজে বাজে কথা বলে সময় কাটাতে হয়েছে। কয়লার কথা যখন আপনি বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন কোল তো সিআইএসএফ এর দপ্তর। ইভেন তিনি বলছেন যে অনুপ্রবেশের কথা, বিএসএফ কি করছিল? বিএসএফ কি কচুরিপানায় সাঁতার কাটছিল? আবারও মানুষকে বোকা বানানোর পদ্ধতি। ঠিক আছে, ওই ওনাদের কি এক ঘোষ আছে, উনিও গলাবাজি করে মিথ্যা কথা বলেন, হবে তো একই গোয়ালের গরু একই রকম হবে। তো ঘটনা যেটা হচ্ছে যে আমাদের এত বড় একটা বর্ডার ল্যান্ড আমাদের, ঠিক আছে, সেটা শুধুমাত্র বিএসএফ এর পক্ষে তো সামাল দেওয়া সম্ভব না। তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বারবার রাজ্য সরকারের থেকে জমি চাওয়া হয়েছে, কিন্তু ওনারা কখনো জমি দিতে রাজি হননি। তার ফলে কাঁটাতার পড়েনি, তার ফলে অনুপ্রবেশ হয়েছে। অনুপ্রবেশ নিয়ে উনি যখন প্রশ্ন করছেন, অফকোর্স আমি বলছি তাতে 1% হলো ঠিক আছে, বিএসএফ এর দোষ থাকতে পারে। যারা যারা অনুপ্রবেশ করে এখানে ঢুকে গেল, তাদের যে আপনার রাজ্যে তারা বহাল তবিয়তে রয়েছে এবং তারা সচিত্র পরিচয়পত্র নকল টাকার বিনিময়ে বানিয়ে দিব্যি এখানে রয়েছে, তারা ভোটাধিকার পর্যন্ত পেয়ে গেছে, সেই দায়টা কার? সেই দায়টা উনি নিন। কেন পার্লামেন্ট ভাঙচুর হয়েছিল? কেন বিধানসভায় উনি স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন? একটাই কারণ, এই অনুপ্রবেশ নিয়েই তো। তাহলে আজকে হঠাৎ ওনার এই পাল্টি খাওয়ার কারণটা কি? খুব ভয় লাগছে জুজু যে ওই ভোটগুলো কেটে গেলে ওনার অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে। দেখুন না, আপনার 30% আছে তো, আপনার দুধেল গাই যাদের লাথি খেতে আপনি প্রস্তুত, তারা আপনার তরণী পার করবে হয়তো। দেখুন। সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনুপ্রবেশ করে কার্যত আপনারা বাঙালিদেরকে হেনস্থা করতে চাইছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে। একদম রীতিমতো বাঙালিদেরকে হেনস্থা করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে এবং সাগরিকা ঘোষদেরকে তিনি একদম মঞ্চ থেকে বলছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা গিয়ে দিল্লিতে যেখানে বাঙালি কলোনি তারা ভিজিট করে এসেছে। কি বলবেন? কোন ডিটেনশন ক্যাম্প? কোথায় ডিটেনশন ক্যাম্প? হ্যাঁ, একটা দুটো ঘটনা ঘটেছে, যে ঘটনাটা সবার নজরেই এসছে। দেখুন, সব থেকে প্রথমে যখন দেশে ভোটার কার্ড তৈরি হচ্ছিল, তখন অনেকেরই নাম বা ঠিকানা, ছবি, বাবার নাম ওলটপালট হয়ে গেছিলো। এত বড় একটা কাজ সামগ্রিকভাবে করতে গেলে দুটো একটা ছোটোখাটো ভুল হতেই পারে, এবং আমার মনে হয় যেটা ভালো কাজের করতে গেলে এই ভুলগুলো হওয়াও দরকার, যেগুলো পরবর্তীকালে আপনার ভুলগুলো শুধরোতে সাহায্য করবে। কিন্তু বাদবাকি যেগুলো আছে সেগুলো কি উনি অস্বীকার করতে পারেন? যারা অনুপ্রবেশ করেছে, একজন অনুপ্রবেশকারীও ভারতবর্ষে থাকবে না। এটা কোনো গেস্ট হাউস নয় যেখানে মানুষ এসে আরামে থাকবে। এটা কোনো ধর্মশালা নয় যে থাকবে, খাবে, খেয়ে বাড়ি চলে যাবে। যারা যারা অনুপ্রবেশকারী তারা প্রত্যেকে এ দেশ ছাড়তে বাধ্য হবে, বিজেপি বাধ্য করাবে, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আপনি বলছেন বিজেপি বাধ্য করবে অনুপ্রবেশ রুখতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের কথা আপনারা বলছেন, একটা সংখ্যা বলছেন প্রায় 17 লক্ষের কাছাকাছি পশ্চিমবঙ্গের নিরিখে। মমতা বন্দ্যোপাধ্যায় তো গতকাল রীতিমতো বলছেন যে ইউনেস্কো রিপোর্ট বলছে গোটা ওয়ার্ল্ডে রোহিঙ্গা ওদের সংখ্যা হচ্ছে 10 লাখ। সেখানে আপনারা কি করে ভিত্তিহীন দাবি আপনাদের এই 17 লাখ? না, আমি জানি না সংখ্যাটা কে বলেছেন, হতে পারে, আমি জানি না, এটা আমার জানা নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা এর আগে 1500 কেজির বাচ্চা টাচ্চা দেখেছি তো, তাই ওনার দেওয়া তথ্য সম্পর্কেও জানি না। উনি যদি এবার সঠিক তথ্য দিয়ে থাকেন ভালো, আমরা যদি ভুল করে থাকি শুধরে নেব। যদি 10 লক্ষ হয় বা 10 জন হয়, একজনও এখানে থাকবে না, রোহিঙ্গাদের এখানে রাখা যাবে না। আপনার মদতপুষ্ট এই বাইরে থেকে যে অনুপ্রবেশকারীরা আসে, যারা আমাদের খাবারের থালায় ভাগ বসাচ্ছে, তাদের আমরা বসাতে দেব না। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে এবার দুর্গাঙ্গন তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই বাংলায় আর এক নতুন মন্দির তৈরির কথা কার্যত জানিয়ে দিলেন। ধর্মের রাজনীতিকে নিশানা করে বিজেপিকে কটাক্ষও করলেন তিনি। তার স্পষ্ট প্রশ্ন যে ভোট এলে তবেই আপনাদের কালী দুর্গার কথা মনে পড়ে। কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলছেন। কেন ভোট এলে কেন কালী দুর্গা মনে পড়বে? আমরা দুর্গা পুজো করি, আমরা কালী পুজো করি, আমরা পুজো আচ্ছা বিশ্বাসী। এত অসুবিধা কী আছে? আমরা মানে দুর্গা পুজোয় অঞ্জলি দিয়ে আমরা কিন্তু ঈদে বা ইফতারে গিয়ে মাথায় ফেস টুপি পরে বসে পড়ি না, আমরা নামাজও পড়তে বসি না, আমরা রোজাও রাখি না।
আমরা হিন্দুত্বে যারা রয়েছি, আমরা হিন্দুত্বে বিশ্বাস করি, আমরা আমাদের মতো পুজো আচ্ছা করি, তো অসুবিধা কি? ওনার অসুবিধা কোথায় হচ্ছে? উনি সব রকম করেন, উনি করুক, আমাদের তাতে কোনো। তিনি বলতে চাইছে আপনারা দ্বৈরথ তৈরি করছেন তো এরকম ভাবে, এই যে একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে তো এর মাঝখানে এই ধর্মীয় পলিটিক্সের মাধ্যমে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলার চেষ্টা করলেন। এবং আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রীতিমতো তার গতকাল যে ভাষণ ছিল দাদা, সেখানে তিনি দিল্লি কমিশন, বিজেপি একদম কারো রেয়াত করলেন না, কড়া হুঁশিয়ারি দিয়ে জানাচ্ছেন যে বাংলার ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দিতে দেব না। বঙ্গে ভোটার তালিকা সংশোধন হলে কি দাদা তবে তৃণমূলের কত % ভোট ব্যাংক শেষ হয়ে যেতে পারে? দেখুন, ওনাদের কত পার্সেন্ট শেষ হবে না হবে সেটা নিয়ে আমি চিন্তিত নই, আমি ভাবিতই নই সত্যি, কারণ এটার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। এটার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক আছে, এটার সঙ্গে ভারতবর্ষের সেফটি সিকিউরিটির সম্পর্ক আছে, সুতরাং ভারতবর্ষের ইকোনমির সম্পর্ক আছে। সুতরাং অনুপ্রবেশকারী যারা ভুয়ো ভোটার তালিকায় নাম তুলেছেন, ভুয়ো কাগজপত্র জোগাড় করে এখানে থাকার চেষ্টা করেছেন, তাদের সকলকে পরিষ্কার করা হবে। ঠিক আছে, যে কজন ভোটাধিকার পাওয়ার যোগ্য তারাই হবে, কিন্তু যাতে জোর করে নাম ঢোকে, এটা বাম আমল থেকে শুরু হয়েছে এই নাম ঢোকানো। ঠিক আছে, এই খেলা এবার বন্ধ হবে। এবং এই জায়গা থেকে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভুয়ো ভোটার একজনও থাকবে না, তাদেরকে সরাতেই হবে, সরানোই হবে। বাম আমল থেকে এই অনুপ্রবেশকারীদেরকে ভোটার তালিকায় আওতাভুক্ত করার একটা খেলা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এইরকম একটা নোংরা খেলা খেলছে বিজেপি। মহারাষ্ট্রেও তারা এই রকম পদ্ধতিতে ক্ষমতায় জিতে এসেছে, সামনে বিহার নির্বাচন, বিহারেও এই পন্থা অবলম্বন করা হচ্ছে, পশ্চিমবঙ্গ টার্গেটে রয়েছে। কি বলবেন? পশ্চিমবঙ্গে তিনি বলছেন ইলেকশন অফিস রীতিমতো ঘেরাও করার হুঁশিয়ারি দিচ্ছে। না, যদি উনি এটা না করে থাকেন, যদি অন্যায়ভাবে কারোর নাম ভোটার লিস্টে না তুলে থাকেন, না উঠে থাকে, তাহলে ওনার এত আস্ফালনের প্রয়োজন কি? এত লাফালাফির প্রয়োজন কি? আমি যদি পরিষ্কার হই, আমি তাহলে কি বলবো? আসুন দেখুন, চেক করে নিন, যদি কেউ থাকে তাকে সরিয়ে দিন। ওনার এত ত্রিগুড়িং করে লাফালাফির কারণটা কি? এটাই তো আমি বুঝতে পারছি না। এটাই তো মনে হচ্ছে রান্নাঘরে কি আমি তো কলা খাইনি। ওয়াকফ আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করার কথা। এবারে একদম কার্যত 26-এর পর বিজেপিকে জয় বাংলা বলাবো বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন দরকার হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করব, বাংলার মানুষের অপমান একদম সহ্য করব না। আমরা 100 বার বাংলায় কথা বলবো, আমরা যত বাংলায় কথা বলবো এদের গায়ে, অর্থাৎ আপনাদের কথা তিনি বলছেন যে এদের গায়ে জ্বালা। 21শে জুলাই বলে রাখছি, 26-এর পরে জয় বাংলা বলাবো বিজেপিকে দিয়ে। সেটা এগুলো রাজনৈতিক কথাবার্তা কর্মীদের গরম করার জন্য বলেছে। আর বাংলায় কথা যেটা হচ্ছে যে বাংলায় কথা না বলার কিছু নেই, পার্লামেন্টে দেব তো বাংলায় কথা বলেছে। আজকে আমি যদি কালকে সকালবেলা এমপি হই, যার ইংরেজি ভালো না, হিন্দিতে হয়তো অত অনর্গল আমি হিন্দি বলতে পারি না, আমি বাংলায় বলবো, এই অপশান তো আছে। তো এতে অসুবিধে কী আছে? বাংলা বলা তো গর্বের, মাতৃভাষায় কথা বলবো, এর থেকে আনন্দের আর কি আছে? তো এটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। ওনারা ভাবছেন পারবেন, হবে না। সেটা সময় বলবে, মানুষ বলবে, মানুষের আশীর্বাদ বলবে। ঠিক আছে, এখনও বলছি যে যদি পরিষ্কারভাবে ভোট হয়, কোনো রকম আপনাদের কারচুপি ছাড়া, আপনাদের ভয় দেখানো ছাড়া যদি ভোট হয়, 294টার মধ্যে একটা আসনেও জিততে পারবেন? বাদ দিন, ভবানীপুর সিটটা জিততে পারবেন তো? আই ডাউট। আমি ওনাকে চ্যালেঞ্জ করার কেউ নেই, উনি অনেক বড় নেত্রী, রাজনৈতিকভাবে ওনার আমার থেকে অনেক বেশি জ্ঞান, কিন্তু কাগজ বা অন্যান্য সমীক্ষা যা পড়ি তাতে তো বোধহয় ওনার বুথেও উনি পিছিয়ে আছেন, এরকম একটা কিছু পড়েছিলাম। তো সেই ক্ষেত্রে শুনলাম একটা প্রশ্ন করবো, শ্রাবন্তী চট্টোপাধ্যায় 2021-এর ভোটে দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির হয়ে ঘুরে ঘুরে প্রচার করতে দেখা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। একদম মানুষ ভেবেছিলেন তিনি রাজনীতিতে সিরিয়াস, কিন্তু কিছুদিনের মধ্যেই নিষ্প্রভ হয়ে গেলেন। আর এখন আবার তাকে দেখা যাচ্ছে তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে। এমন অনেক তারকাই আছেন যারা তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন, পরে হঠাৎ করে বিজেপিতে চলে যান, আবার কেউ কেউ ফিরে আসেন বা মাঝপথে হারিয়ে যান। রাজনৈতিক আদর্শ আদৌ কি এদের কারো রয়েছে বলে কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি কী হয়েছে, 2021-এ অনেকে ভেবেছিলেন যে এবার বোধহয় টিএমসির জাহাজটা ডুববে, তো একটা বড় জাহাজ সামনে এসেছে, তাতে ঝাঁপিয়ে পড়ি। তাতে এতদিন টিএমসির থেকে আমি যা যা সুযোগ সুবিধা পেতাম সেটা ওখানে গেলে আরও বেশি করে পাবো বা পেতে থাকবো, কন্টিনিউ হবে। অনেকে এসেছিলেন যারা রাজনীতি করতে এসেছিলেন, অনেকে এসেছিলেন যারা রাজনৈতিকভাবে আমাদের মতাদর্শের সঙ্গে একমত, তারা এসেছিলেন। তো
তো সেক্ষেত্রে এসছে, তো এবার এসে অনেকের মনে হয়েছে যে তার রাজনৈতিক অ্যাম্বিশন যার যেরম ছিল সেটা ফুলফিল হয়নি, সেই জায়গা থেকে অনেকে ফিরে গেছেন। আর যারা থাকার তারা আছে, অনেকেই আছে, পায়েল এখনও আছে, ছাড়েনি, পান্নও ছেড়েছে বলে আমার কাছে খবর নেই, ঋষি কৌশিক আছে, অনেকেই আছে। যারা আছে ভালো। দেখুন, এটা গণতান্ত্রিক দেশে আমার সব রকম অধিকার আছে, আমার রাজনৈতিক বোধ যদি আমাকে বলে সেই জায়গা থেকে নিজেকে পরিবর্তন করার বা পরিবর্তিত হওয়ার, সেক্ষেত্রে তারা হয়েছে। তো ভালো কি খারাপ বা মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা বাড়লো কি কমলো সেটা তো সময় এবং মানুষ বলবে। শেষ দুটো প্রশ্ন। আপনি নিজে দীর্ঘদিন অভিনেতা, অভিনয় পেশার সঙ্গে রয়েছে, টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক দীর্ঘদিনের। এবার আমি বলবো যে সেখানে দাঁড়িয়ে আমরা ইতিমধ্যে যেখানে দেখতে পাচ্ছি যে চৈতী ঘোষাল, দেবলীনারা প্রত্যেকে রাস্তায় মিছিল করছেন, কাজ পাচ্ছেন না, একটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন, সেই কথা বলছেন। সেখান থেকে যারা 21 সালে বিজেপির হয়ে প্রচার করেছিলেন তাদেরকে আবার দেখা যাচ্ছে 21-এর মঞ্চে। ঠিক সমীকরণটা কি? কোথাও কি কাজ না পাওয়ার সমীকরণ? সেটা হতে পারে, বলতে পারবো না আমি পরিষ্কারভাবে, এই কারণেই বলতে পারবো না, কারণ ধরুন আমি যে কাজ, আমার কাজের অভাব আছে, আমি কাজ পাই না, ঠিক আছে, এটা আমার দর্শকরা দেখেন, জানেন, যারা আমাকে টিভিতে রেগুলার দেখতেন বা ফিল্মে দেখতেন তারা আমাকে মানে পার্সেন্টে দেখেন, এখন হয়তো 2% 3% দেখেন, মানে আগের তুলনায়। তো সেটা রাজনৈতিক কারণে হচ্ছে কিনা এটা প্রমাণ করার আমার কাছে কোনো জায়গা নেই, সত্যি বলি। অনেকে হয়তো বলছেন যে বিরোধী দল করার জন্য আমি পাই না, আমি জানি না, কারণ আমার কাছে সেরকম কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে আমি রাজি নই। হ্যাঁ, তবে আমার তো কাজ নেই, আমিও কাজের অভাবে ভুগছি, আমিও কাজের জন্য অপেক্ষা করে আছি, সেটা আপনাদের মাধ্যমেই জানালাম সবাইকে। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যত একদম সম্পন্ন হলো না। অভিনেতা দেব এসে যোগ দিলেন 21শে জুলাইয়ের মঞ্চে। একটা প্রচার চলছে যে স্কটল্যান্ড থেকে একদম ডাইরেক্ট এসে 21শে জুলাইয়ের মঞ্চে, এই একাগ্রতা কি বলবেন? পলিটিক্যালি দেবকে আমার খুব ভালো লাগে, মানুষ দেবকেও আমি খুব পছন্দ করি, ও খুব ভালো ছেলে। আর দেখুন, দলের প্রতি ওর যে অনুবর্তিতা, ঠিক আছে, যে ডেডিকেশন, দেখুন 21শে জুলাইয়ের মঞ্চে স্কটল্যান্ড থেকে এসে হাজির হয়েছে। ও খুব বুদ্ধিমান ছেলে, ও খুব ভালো পলিটিশিয়ান। দেখুন, ও প্রথমে কেন্দ্রের ঘাড়ে ঘাটালের কথা বলেছিল, তারপরে সেটা আস্তে করে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের কাঁধে নিয়ে নিল যে রাজ্য সরকার করে দেবে। এবার ইলেকশনে যখন ও দাঁড়াবে, আপনি যদি ওকে প্রশ্ন করেন কী হলো ঘাটাল মাস্টার প্ল্যান, আবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে হয়তো ইলেকশনে নামবে, ও তখন ওটাই বলবে যে আমাকে কেন জিজ্ঞেস করছেন, ওটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাই দিয়েছেন যে ওনারা করে দেবেন। খুব সুন্দর করে পাসকার, ভেরি ইন্টেলিজেন্ট গাই, খুব ভালো, মানে। এবং দেবের সাথে সাথে আরেকটা জিনিসও ভালো লাগে, দেব কিন্তু খুব ব্যালেন্সড পলিটিক্স করে, যেটা আমার খুব ভালো লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে 1929 সালে বাংলা মাথা ফাটিয়ে দিয়েছিল হাজরা বলে, শুধু এক্সারসাইজ করে এবং হাতি বলে এত শক্ত, একসাথে আমি 10 জনকে জুঝে নেওয়ার চেষ্টা। না না, অ্যাকচুয়ালি হ্যাঁ, উনি অনেক হাঁটেন, মানে টেলিভিশনে তো আমরা দেখতেই পাই উনি হাঁটেন, বাড়িতেও আমি শুনেছি যে উনি ট্রেডমিলে নাকি ডেলি 45 মিনিট না কতক্ষণ হাঁটেন। খুব ভালো, হাঁটা তো খুব ভালো, এবং হাঁটেন বলেই টাচুর উনি এখনও ফিট, ওনার সুস্থতা কামনা করি। কিন্তু 10 জনকে জুঝে নেওয়ার মতো শারীরিকভাবে শক্তি ওনার এখনও আছে কিনা সেটা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু আমি ঈশ্বরের কাছে ওনার সুস্থতা কামনা করি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।